সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর যে নতুন করে চাওয়া শেখ হাসিনার প্রত্যার্পণ, শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়া, সেই ব্যাপারে মন্তব্য করতে গিয়ে তিনি বলেছিলেন যে আইনি এবং বিচারিক ব্যাপারগুলো দেখা হচ্ছে, পর্যালোচনা করে দেখা হচ্ছে। সেখানেই মানে ব্যাপারটা সামনে এসেছে, যদি আইনি এবং বিচারিক ব্যাপারগুলো দেখা হয় তাহলে শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়া না দেয়া ব্যাপারটা কি ভারতের আদালতে উঠছে? সিদ্ধান্তটা কি ভারতের আদালত থেকে আসতে পারে? ভারতের একজন আইনজীবীর সঙ্গে কথা বলেছে বাংলাদেশের প্রথম সারির ইংরেজি গণমাধ্যম ডেইলি স্টার। ডেইলি স্টার তাদের একটা রিপোর্টে এই তথ্যগুলো তুলে এনেছে। যদি আদালতে এটা ওঠে তাহলে আদালত থেকে কি কি সিদ্ধান্ত আসতে পারে, এবং এরকম পরিস্থিতিতে শেখ হাসিনাকে ভারত কি বাংলাদেশের কাছে আদৌ হস্তান্তর করবে কিনা। যদি শেখ হাসিনাকে ভারত হস্তান্তর করতে না চায় তাহলে তাদের হাতে কোন কোন মানে ভ্যালিড পয়েন্ট রয়েছে, যে পয়েন্টের ভিত্তিতেই তারা বলবে যে না, শেখ হাসিনাকে দেয়া হবে না। গুরুত্বপূর্ণ এই প্রতিবেদন নিয়ে চলুন একটু কথা বলে দেখি যে শেখ হাসিনার ইস্যু কিংবা শেখ হাসিনার বিচারিক ইস্যু এবার ভারতের আদালতে ওঠার সম্ভাবনা তৈরি হলো কিনা। থাকবেন দর্শক, বলছিলাম শেখ হাসিনার ইস্যু বাংলাদেশে ফিরিয়ে দেয়া না দেয়া, এই ইস্যুটা কি ভারতের আদালতে উঠবে? ডেইলি স্টার তাদের শিরোনামে বলছে, শিরোনামটা দেখে নিন, বলছে যে ভারত কি শেখ হাসিনাকে ফেরত দেবে? সেই কথা বলতে গিয়ে রণধীর জয়সওয়ালের সাম্প্রতিক যে মন্তব্য, সেই মন্তব্যের সূত্র ধরে এই রিপোর্টটা শুরু হয়েছে। জয়সওয়াল বলেছিলেন যে এটা আইনি এবং বিচারিক দিক পরীক্ষা নিরীক্ষা করে দেখানো হয়েছে, মানে দেখা হচ্ছে। নিশ্চিতভাবে কিছু না বললেও এই মন্তব্য নয়াদিল্লির তরফে পরিবর্তনের আভাস কিনা সেই প্রশ্নও উঠেছে। এর আগে বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠকে বিষয়টি উত্থাপন করা হয়েছে। হাসিনাকে প্রত্যার্পণের চেষ্টা করা হয়েছে। প্রফেসর ইউনূসের আমলে অন্তত 3 বার এই চেষ্টা করা হয়েছে। বর্তমান বিএনপি সরকারের আমলে প্রথম দফার সফরেই পররাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারটা উত্থাপন করেছেন। হাসিনার প্রত্যার্পণ সংবেদনশীল বিষয়, সেই নিরিখে ধারণা করা হয় পুরো বিষয়টি সুরাহা করতে আইনি বিতর্কের চেয়ে রাজনৈতিক সমঝোতা এবং কূটনীতির আশ্রয়ই নেওয়া হতে পারে। কিন্তু এখানে ভারতের একজন আইনজীবী বলছে ব্যাপারটা আদালতে ওঠার সম্ভাবনা রয়েছে। যদি সরকার চায় যে এটা মানে সমাধান করবে তারা আইনিভাবে বিচারিক আদালতের মাধ্যমে, তাহলে সেটা আদালতে উঠতে পারে, আদালতের সিদ্ধান্ত সরকারের কাছে যেতে পারে। মানবাধিকার এবং সাংবিধানিক আইন বিশেষজ্ঞ হিসেবে পরিচিত আইনজীবী উজ্জয়িনী চ্যাটার্জি তিনি বলেছেন এই আইনের নিয়মগুলো মেনেই সব ব্যবস্থা নিতে হবে। তিনি ব্যাখ্যা করেন, প্রত্যার্পণের অনুরোধ পাওয়ার পর ভারত সরকার একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেবেন। সেই ম্যাজিস্ট্রেট খতিয়ে দেখবেন যে হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর ভিত্তি কতটুকু। একজন ম্যাজিস্ট্রেট এই তদন্ত কর্মগুলো করবেন যে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হচ্ছে সেগুলোর ভিত্তি আছে নাকি তাকে রাজনৈতিকভাবে হেনস্থা করার জন্য, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই এই অভিযোগগুলো তোলা হচ্ছে। প্রত্যার্পণ আইন অনুযায়ী ম্যাজিস্ট্রেটকে সেই পলাতক অপরাধীর, আইনের ভাষায় যেটা পলাতক অপরাধী শেখ হাসিনার ব্যাপারে সেটা প্রযোজ্য হতে পারে, বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হয় যেন তাকে হাজির করা যায়। অবশ্য এই মামলায় সেটা প্রয়োজন হবে না, কারণ শেখ হাসিনা ভারত সরকারের তত্ত্বাবধানেই আছে, মানে এই মানে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার কোনো প্রয়োজন নেই। তারা চাইলে এমনিতেই সরকার আদালতে উপস্থাপন করতে পারে। হাসিনা যখন আদালতে হাজির হবেন তখন ম্যাজিস্ট্রেট প্রত্যার্পণ অনুরোধের সঙ্গে দেওয়া প্রমাণাদি, তথ্য উপাত্ত খতিয়ে দেখবেন, ঠিক যেন মামলাটির বিচার ভারতেই হচ্ছে এমনভাবে আদালতে উপস্থিত হবে। বিচারক যাচাই করবেন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রাথমিক অভিযোগ যৌক্তিক মনে হয় কিনা, অর্থাৎ ভারতে বিচার হলেও এসব অভিযোগ ও প্রমাণ ধোপে টিকত কি না। অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলো যদি ভারতের আদালতে আসতো তাহলে সেগুলো ধোপে টিকত কিনা, তাহলে সেই ব্যাপারটা আদালত বিবেচনা করে দেখবে। যদি ধোপে টেকার প্রসঙ্গ আসে তাহলে আদালত পরামর্শ দিতে পারে সরকারকে যে এটা বিচারের আওতায় আনা যেতে পারে, আপনারা পরবর্তী পদক্ষেপ নিতে পারেন। তখন সরকার বাংলাদেশের কাছে প্রত্যার্পণ করতে পারে।
প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অনুরোধকারীর পক্ষে অপরাধ মানে প্রমাণের ব্যাপার নেই, অভিযোগগুলো উপস্থাপন করলেই হলো। কিন্তু প্রত্যর্পণ চুক্তিতে একটা বড় ক্লজ রয়েছে যে যে দেশে অবস্থান করছেন আসামি, সেই দেশ যদি মনে করে যে যে দেশ চাচ্ছে সেই দেশে গেলে, ওই ব্যক্তি গেলে তাকে জোরপূর্বক কিংবা রাজনৈতিক হয়রানি কিংবা রাজনৈতিক প্রতিশোধ তার উপরে নেওয়া হতে পারে, তিনি ন্যায় বিচার থেকে বঞ্চিত হতে পারেন, তাহলে ভারত কিংবা যে কোনো দেশ, এই চুক্তির যে কোনো দেশ সেই আসামিকে প্রত্যর্পণ থেকে বিরত থাকতে পারে। ওই একটি ক্লজেই ভারত কিন্তু শেখ হাসিনাকে দেয়া থেকে বিরত থাকবে বলেই অনেকে মনে করছেন। ওই আইনজীবী বলেন, অভিযোগ ও তথ্য প্রমাণ যে প্রাথমিকভাবে নির্ভরযোগ্য তা প্রমাণের জন্য প্রয়োজনীয় নথি অবশ্যই সরবরাহ করা উচিত। প্রত্যর্পণ চুক্তি ও ভারতের প্রত্যর্পণ আইন দুটোতেই কিছু শর্ত রয়েছে, যার কারণে একটা দেশ চাইলে প্রত্যর্পণে রাজি নাও হতে পারে। এই আইনজীবী আরও বলেন, হাসিনাকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের অধীনে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত, বিচার ও দণ্ডিত করা হয়েছে। সাধারণ হত্যা মামলার চেয়ে এই ধরনের অপরাধের ক্ষেত্রে সাক্ষ্য প্রমাণের মানদণ্ড অনেক বেশি উঁচু হয়। অর্থাৎ সাধারণ আদালতের মতো সিম্পলভাবে উপস্থাপন করলে হবে না, এটাকে আরও বেশি গভীরভাবে সাক্ষ্য প্রমাণ উপস্থিত করতে হয়। যদি ভারতের আদালতে এটা ওঠে, তাহলে বাংলাদেশকে সেই তথ্য উপাত্তগুলো উপস্থাপন করতে হতে পারে। উজ্জয়িনী বলেন, সেদিক থেকে চিন্তা করলে ওই অপরাধ থেকে ভারতেও আইনি সুরক্ষা পাওয়া যাবে। অর্থাৎ ভারতের আদালতও বলতে পারে যে এই মানে তার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তারা, সেই অভিযোগ গ্রহণযোগ্য নয়, এটা বিচার্য বিষয় নয়, তাকে বাংলাদেশে পাঠালে তিনি ন্যায় বিচার থেকে বঞ্চিত হতে পারেন। সুতরাং ভারত খুব সহজেই তখন সিদ্ধান্ত নেবে যে শেখ হাসিনাকে দেশে পাঠানো হবে না। ভারত এখনো হাসিনার অবস্থা স্পষ্ট করেনি, তিনি কি রাজনৈতিক আশ্রয় পেয়েছেন নাকি দিল্লিতে শরণার্থী হিসেবে আছেন তাও জানায়নি। ভারত কেবল এটুকু বলেছে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বিশেষ ব্যবস্থায় সেখানে রয়েছে, এবং বিশেষ ব্যবস্থায় অতিথি হিসেবে আছেন এটাই বলা হয়েছিল মূলত, রাষ্ট্রীয় অতিথি হিসেবে আছেন। এটাকে যদি ভাষা পরিবর্তন করা হয় শরণার্থী হিসেবে থাকার, তখন আবার শরণার্থী আইনের দিকে যেতে হবে। শরণার্থী সুরক্ষা আইন অনুযায়ী কোনো ব্যক্তি এমন দেশে ফেরত পাঠানো নিষিদ্ধ যেখানে তার জীবন, স্বাধীনতা কিংবা মর্যাদা হুমকির মুখে পড়তে পারে। অর্থাৎ প্রত্যর্পণ চুক্তির বাইরেও যদি শরণার্থী আইনে শেখ হাসিনাকে যদি শরণার্থী হিসেবে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারত, তাহলে সেই শরণার্থী আইনে শেখ হাসিনাকে কোনোভাবেই দেবে না ভারত, এটাই বলছেন ওই আইনজীবী। ভারত মানে ভারতের সঙ্গে আন্তর্জাতিক শরণার্থী কনভেনশনে স্বাক্ষরকারী মানে স্বাক্ষর নেই, আন্তর্জাতিক কনভেনশনের সঙ্গে ভারত নেই, তবুও ভারতের যে শরণার্থী আইন, সেই আইন বলছে যে কেউ আক্রান্ত হতে পারে, ন্যায় বিচার থেকে বঞ্চিত হতে পারে, এরকম অবস্থার মুখে কাউকে ঠেলে দেয়া যাবে না। ভারত যাদের আশ্রয় দিয়েছে তাদের রক্ষা করার কোনো আইনি বাধ্যবাধকতা আছে কিনা জানতে চাইলে উজ্জয়িনী বলেছেন, ভারতের পক্ষ থেকে অন্তত জনসম্মুখে এমন কোনো লিখিত প্রতিশ্রুতির কথা জানা যায় না। তবে যদি তেমন কোনো প্রতিশ্রুতি থেকেও থাকে, ন্যায়ের স্বার্থে সেই প্রতিশ্রুতি প্রত্যাহার করে কাউকে তার দেশে পাঠানো হয়তো যেতেও পারে, যদি সরকার মনে করে। এর আগে অনেক উদাহরণ দেওয়া হয়েছে, এখানে বলা হচ্ছে যদি সরকার মনে করে, অনেক কিছু ওভারলুক করে তাকে ফেরত দিতেও পারে। কিন্তু প্রশ্ন ওখানে একটা, উজ্জয়িনী এই আইনজীবী তিনি আইনের পরিভাষায় কথা বলেছেন যে ভারত সরকার যদি মনে করে যে এটা আইনিভাবে বিচারিকভাবে পর্যবেক্ষণ করে দেখবে, পর্যালোচনা করে দেখবে, তাহলে একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেবে, তার মাধ্যমে ভারতের আদালতে এটা উঠবে, ভারতের আদালত সাক্ষ্য প্রমাণ এগুলো দেখবে, নথিপত্র ঘাঁটবে, যেন ভারতের আদালতেই তার বিচার হচ্ছে, যেভাবে হয় সেভাবে হবে। সেখানে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন, যে সুযোগটা বাংলাদেশের আদালতে তিনি পাননি। বাংলাদেশের পক্ষ থেকেও তার বিরুদ্ধে যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলোর সত্য এভিডেন্স তুলে ধরতে হবে। সেই ক্ষেত্রে ভারতের আদালত যদি মনে করে যে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে, তাকে রাজনৈতিকভাবে হেনস্থা করার জন্য এটা করা হয়েছে, তাহলে আদালত সরকারকে বলবে যে
তাকে তিনি ন্যায় বিচারের মানে বঞ্চিত হতে পারেন ন্যায় বিচার, সুতরাং সরকার তাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নাও নিতে পারে। এই শরণার্থী আইনে ভারত শরণার্থী হিসেবে যদি শেখ হাসিনাকে আশ্রয় দেয়, তাহলে মানে শরণার্থী সুরক্ষা আইন যেটা ভারতে রয়েছে সেই আইনে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে না। তার মানে ডেইলি স্টারের এই রিপোর্টে একটা ব্যাপার স্পষ্ট হয়েছে যে অনেক আইনের মারপ্যাচ ওভারলুক করে ভারত সরকার যদি মনে করে যে বিএনপি সরকারের আহ্বানে তারা সাড়া দেবে, শেখ হাসিনাকে ফেরত দেবে, তাহলে হয়তো অনেক বাধা বিপত্তি তারা ওইগুলো বিবেচনা করবে না, তারা শেখ হাসিনাকে ফেরত দেবে। কিন্তু আইনের দিকে যদি ভারত সরকার অবস্থান নেয়, তাহলে আইনি প্রতিবন্ধকতাগুলো ভারত সরকারকে বাধা দেবে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ক্ষেত্রে। তার মানে রেজাল্ট যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে বর্তমান সরকার শেখ হাসিনার প্রত্যার্পণ চেয়ে যে অনুরোধ করেছে এবং তার পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল যে মন্তব্য করেছেন যে এটার আইনি দিক বিচারিক দিক খতিয়ে দেখা হচ্ছে, সেটা যদি খতিয়ে দেখতেও যায় ভারত সরকার, তবুও শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তার মানে বাংলাদেশ সরকার চাইবেই শুধু, কিন্তু পাবে না। এর বাইরেও আরেকটা বড় বাস্তবতা রয়েছে, সেটা হচ্ছে যে শেখ হাসিনার সঙ্গে বর্তমান বিজেপি সরকার নরেন্দ্র মোদীর অসাধারণ বন্ধুত্ব তৈরি হয়েছে। শেখ হাসিনার সঙ্গে এবং শেখ হাসিনা বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে ঐতিহাসিকভাবে সেই দেশের প্রধান বিরোধী দল কংগ্রেসের সঙ্গে সুসম্পর্ক রয়েছে। আগামী লোকসভা নির্বাচনে যদি বিজেপি পরাজিত হয়ে কংগ্রেস ক্ষমতায় যায়, শেখ হাসিনার মানে ভারতে যে অবস্থান, সেই অবস্থান এতটুকু কমবে না, বরং আরো বেশি বাড়বে। কারণ সোনিয়া গান্ধীর সঙ্গে, ইন্দিরা গান্ধী থেকে শুরু করে সোনিয়া গান্ধী পর্যন্ত শেখ হাসিনার পরিবারের সঙ্গে পরিবার টু পরিবার সম্পর্ক রয়েছে। তার মানে বাংলাদেশ সরকার চাইলেই শেখ হাসিনাকে ফেরত পাচ্ছে না। এমনকি শেখ হাসিনা যাদেরকে ফেরত দিতে নিষেধ করবেন, আসাদুজ্জামান খান কামাল সহ যারা রয়েছেন, তাদেরও ভারত যে ফেরত দেবে না, এটা মোটামুটি এই ডেইলি স্টারের রিপোর্টে এবং ভারতীয় আইনজীবীর বক্তব্যে, আইনি ব্যাখ্যায় মোটামুটি মানে ডিরেক্ট না বললেও স্পষ্ট হওয়া যায় যে শেখ হাসিনার প্রত্যার্পণ বাংলাদেশে হচ্ছে না। তাহলে বিকল্প কি? বিকল্প কোন পথ খোলা থাকলো বাংলাদেশের সরকারের জন্য? নাকি ব্যাপারটা এরকম অবস্থায় যাবে কোনো একটা সময় যে তার বিরুদ্ধে যত অভিযোগ, সেই অভিযোগগুলো কোনো একটা সময় মিনিমাইজ করা হবে, মিনিমাইজ করার পরে তিনি আবার দেশে আসবেন, রাজনীতি করতে পারবেন, আওয়ামী লীগের নেতৃত্ব দিতে পারবেন, নেতৃত্ব দিতে না পারলেও বয়সের ভারে অভিভাবক হিসেবে থাকতে পারবেন, তার ফিরে আসাতে আওয়ামী লীগ আবার নতুন করে চাঙ্গা হবে, এরকম স্বপ্ন আওয়ামী লীগের দেখার কোনো স্কোপ আছে কিনা? আপনি কি ভাবছেন দর্শক? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আসসালামু আলাইকুম। আপনাদের কারো কারো নিশ্চয়ই এর মধ্যে চোখে পড়েছে যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, তিনি তার উক্তি যে তিনি সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সাথে কুশল বিনিময় করেছেন। এই কুশল বিনিময় তার দেখা সাক্ষাতে কুশল বিনিময় না, এই কুশল বিনিময়টা ওভার ফোন অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমের যে যোগাযোগ প্রক্রিয়াগুলো রয়েছে তার মাধ্যমে, এবং সেটার সম্ভাবনাই বেশি। জিএম কাদের সত্যিকার অর্থে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রাখছেন, তিনি নিজেই স্বীকার করলেন যে তিনি যোগাযোগ রাখছেন। এবং আমাদের বিশ্লেষণের জায়গা হচ্ছে যে যদি শেখ হাসিনার সঙ্গে তিনি যোগাযোগ রেখে থাকেন, তাহলে সেই যোগাযোগটা কবে থেকে রাখছেন? আমরা অনেক কিছুই জানি, অনেক কিছুই খবর রাখি, কিন্তু সমস্ত খবর সবসময় প্রকাশ্যে সামনে আনা যায় না। শুধু এটুকু বলা যেতে পারে, যদি আমরা ধরে নেই যে ডক্টর ইউনূস সরকারের শাসনামল থেকে জিএম কাদের যোগাযোগ রেখেছেন শেখ হাসিনার সাথে, তাহলে সেই সময়কার জাতীয় পার্টির অবস্থা যদি চিন্তা করি এবং স্ট্র্যাটেজিক্যাল জায়গা যেটা ছিল, সেই জায়গাটায় শেখ হাসিনা একটা জায়গায় উইন করে গেছেন কিনা। আওয়ামী লীগের একটা পলিসি গত 1 বছর আগে শোনা গেছে যে শেখ হাসিনা নিজেই কোথাও ডিরেক্টলি আর ইনডাইরেক্টলি বলেছেন যে আগে যেভাবে হোক ইউনূস সরকারকে বিদায় করতে হবে, তারপরে বিএনপি ক্ষমতায় আসবে এবং পরে আন্দোলন করে প্রয়োজনে বিএনপিকে ক্ষমতা থেকে সরানো হবে, এরকম তাদের চিন্তা ভাবনা। সেটা যদি হয়ে থাকে, তাহলে ইউনূস সরকারের সময়ে জাতীয় পার্টি এবং জিএম কাদের বলেন আর শেখ হাসিনা আওয়ামী লীগ বলেন, তাদের সম্মিলন, তাদের আন্ডারস্ট্যান্ডিং তো আজকে দীর্ঘ
প্রায় 1.5 যুগের। তো এই জায়গায় গিয়ে জিএম কাদের যে রাজনৈতিক সিদ্ধান্তগুলো নিয়েছেন, এই রাজনৈতিক সিদ্ধান্তগুলো নেয়ার ক্ষেত্রে শেখ হাসিনার কতটুকু প্রভাব ছিল, এবং জিএম কাদের যে ইউনূস আমলে অত্যন্ত প্রতিকূল একটা পরিবেশে নির্বাচনের দিকে গিয়েছেন, নির্বাচনে অংশগ্রহণ করেছেন, সেটাও কি শেখ হাসিনার পরামর্শে কিনা, সে কথাও তো নিশ্চয়ই আলোচনার যোগ্য। দেখেন, ডক্টর ইউনূস সরকারের সময়ে জাতীয় পার্টিকে একেবারেই বলতে গেলে কর্মসূচি করতে দেওয়া হয়নি। তাদের পার্টি অফিসে বসতে পারছিল না। ইভেন পার্টি অফিসে একবার দুবার যখন গেল, শেষ পর্যন্ত এই নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ তারাও গিয়ে জাতীয় পার্টি অফিসে হানা দিল, এবং জাতীয় পার্টির বহু মানুষের নামে মামলা হলো, তাদেরকে ঐকমত্য কমিশনে ডাকা হলো না, তাদেরকে নিয়ে কোনো নির্বাচন কমিশন মিটিং করলো না, এবং বোঝাই যাচ্ছিল যে এই নির্বাচনে জাতীয় পার্টি আসলে খুব একটা সুবিধার কিছু করতে পারবে না, এবং নিশ্চয়ই জাতীয় পার্টি নিজেও বুঝতে পারছিল। সবকিছু বোঝার পরে জাতীয় পার্টি কেন নির্বাচনে গেল? সেটা কি শেখ হাসিনার পরামর্শে যে হ্যাঁ নির্বাচনে যেতে হবে, অন্তত নির্বাচন প্রক্রিয়াটা হয়ে যাক, যাতে এই প্রক্রিয়ার মাধ্যমে ডক্টর ইউনূস সরকারের বিদায় হয়? আর সেই আন্ডারস্ট্যান্ডিং জিএম কাদের এবং শেখ হাসিনার মধ্যে হয়েছিল বলেই জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করেছে। আরো একটু দেখার বিষয় আছে, যদি থেকে থাকে শেখ হাসিনার সাথে সেই পুরনো রাজনৈতিক সম্পর্ক। যে দেখেন, জিএম কাদের স্পষ্টত ইউনূস আমল থেকে সবসময় বলে আসছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা অন্যায়, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হবে, আওয়ামী লীগ মানেই ঝাঁপিয়ে পড়া যাবে না। ফলে এই বাংলাদেশে বলে জাতীয় পার্টি একমাত্র দল যারা সবচেয়ে বেশি শক্তিশালী ভাবে বললি আওয়ামী লীগের পক্ষে এবং আওয়ামী লীগকে নির্যাতনের বিপক্ষে অবস্থান নিয়েছিল। তো এই যে বোঝাপড়া, এই বোঝাপড়ার নিশ্চয়ই একটা রাজনৈতিক মূল্যায়ন আছে, যেই মূল্যায়নটা জিএম কাদের বিএনপি সরকার গঠনের পরে হয়তো অনুকূল পরিবেশ মনে করেছেন, যে হ্যাঁ আগে তো আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল, কিন্তু এখন আইনত নিষিদ্ধ হলেও, মানে কার্যক্রম নিষিদ্ধ হলেও এমন হয়তো মনে করছেন যে ইউনূস আমলে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ, এইটা বলাটা প্রকাশ্যে আনাটা দুষ্কর ছিল, বাট এখন তিনি এটা প্রকাশ্যে নিয়ে আসছেন সেই অনুকূল পরিবেশ মনে করে।